ডক্টর ইউনূসের আমলে মুখ থুবড়ে পড়েছিল দেশের অর্থনীতি, বলছেন বিশেষজ্ঞরা। প্রবাস আয় এবং রিজার্ভ বৃদ্ধি ছাড়া সব সূচকেই নিম্নমুখী। দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে, মন্তব্য বাণিজ্য মন্ত্রীর। বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার। ভাষা দিবসের শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নিরাপত্তার চাদরে কেন্দ্রীয় শহীদ মিনার। এবং রোজার শুরুতেই পণ্যের দামে নাজেহাল ক্রেতা। বেশিরভাগ সবজির শতকের ঘরে ইফতারি উপকরণের দাম লাগামহীন। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। অন্তর্বর্তী সরকারের আমলে ৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, এমন তথ্য দিয়ে বিশ্বব্যাংক বলছে গেল ১.৫ বছরে বেকারত্ব এবং গরিবের সংখ্যা বেড়েছে। অর্থনীতিবিদরা বলেন, ডক্টর ইউনূসের আমলে অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। প্রবাস আয় এবং রিজার্ভ বৃদ্ধি ছাড়া অর্থনীতির সব সূচকই ছিল নিম্নমুখী। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে নির্বাচিত সরকারের ঘাড়ে ২৩ লাখ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজীব আহমেদের বিশেষ প্রতিবেদন। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের বিখ্যাত দর্শন হচ্ছে দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো। বিষয়টিকে নিজ হাতে বাস্তবায়নের দারুণ সুযোগও এসেছিল তার কাছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েও বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত করতে পারেননি তিনি। উল্টো ইউনূস শাসনামলেই ৩০ লাখ মানুষ নতুন করে দারিদ্র হয়েছেন, এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাংক। এছাড়া নতুন সরকারের ঘাড়ে ২৩ লাখ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে ২০২৪-২৫ অর্থ বছর শেষে দেশি বিদেশি উৎস থেকে নেয়া সরকারি ঋণের পরিমাণ ২২,৫০,৯০৪ কোটি টাকা। এছাড়া ২০২৫-২৬ অর্থ বছরে আরও ৭৪,১৪৮ কোটি টাকার বিদেশি ঋণ নেওয়া হয়। ব্যক্তি খাতে অন্তর্বর্তী সরকারের সময় গড় বিনিয়োগ ছিল ৪ দশকের মধ্যে সর্বনিম্ন। শিল্প কারখানাগুলোর উৎপাদন ছিল নিম্নমুখী। দেশি বিদেশি বিনিয়োগ, নতুন উদ্যোগ আর পরিকল্পনা সবখানেই হতাশা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নও ছিল ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এখানে ডিমান্ডটা ক্রিয়েট হয় নাই। ডিমান্ডটা ক্রিয়েট হতো ইনভেস্টমেন্ট হলে, তাহলে না ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টেড হতো। এটা সম্ভব হবে যদি প্রাইভেট সেক্টর এগিয়ে আসে। এখন আশা করি হবে। ২০২৫ সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ৬,৪৪,৫১৫ কোটি টাকায় ঠেকেছে, যা বিতরণকৃত ঋণের ৩৫.৭৩%। আগের বছর ডিসেম্বর শেষেও বিতরণকৃত ঋণের ২৭.৯% খেলাপি ছিল। অর্থনীতির সব সূচকে বিপর্যয়ের মধ্যে কিছুটা আশার আলো দেখিয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যদিও অর্থনীতিবিদরা বলছেন আমদানির পরিমাণ এবং উন্নয়ন প্রকল্প কম হলে রিজার্ভ বাড়বেই। রিজার্ভ বাড়ানো তো ওটা রিজার্ভ বাড়ছে, বললাম না তোমার ইম্পোর্ট অত কম হয়েছে, সেই জন্য হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকও একটা লেভেলে রিজার্ভ রাখতে চেষ্টা করেছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে নাজুক অবস্থায় ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি। ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা সহ মবতন্ত্রের নানা কর্মকাণ্ডে দেশ জুড়ে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। ইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের নথিপত্র বিনষ্ট হলেও অনেক সময়ে নীরব থেকেছে অন্তর্বর্তী সরকার। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়িয়ে দেশের সামগ্রিক বাণিজ্য খাতে চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার, এমন আশা ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গেল ৪-৫ মাস দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে রপ্তানি প্রবৃদ্ধি অর্জন, রপ্তানি ঝুড়ি সম্প্রসারণ এবং নতুন পণ্যে বৈচিত্র্য আনা এখন বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি। গত ৪-৫ মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানি প্রবৃত্তি ঋণাত্মক। আর আমাদের রপ্তানির একটা মাত্র পণ্য ৮৫% আমাদের পুরো রপ্তানি বাস্কেট। এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে আবার বাংলাদেশকে উত্তরণ ঘটানো, রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ।
রংতুলির আচরে প্রস্তুত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার। অমর ২১ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার শহীদদের শ্রদ্ধা জানাতে মিনার জুড়ে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিজন কুমারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ঐশী আলম। সূর্য সন্তানরা এই ভাষার জন্য শহীদ হয়েছেন, এদেরকে কিভাবে আমরা স্মরণ করি এইটা ওকে বোঝানোর জন্য আমরা আসলে ওরে এইখানটায় নিয়ে আসি। আর নতুন প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চা সবাইকে বোঝানো কিংবা জানানো আমাদের এই ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে সবারই জানানো উচিত। সকালে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে আসেন ডিএমপি কমিশনার। তিনি জানান, নিরাপত্তা জোরদার করতে এবছর শহীদ মিনার ও তার আশেপাশের এলাকা জুড়ে মোতায়েন থাকবে ১৫,০০০ গোয়েন্দা ও পুলিশ। কেউ কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না। সবাই নির্দিষ্ট রুট অনুসরণ করে শহীদ মিনারে প্রবেশ করবেন এবং নির্দিষ্ট রুট অনুসরণ করে প্রস্থান করবেন। অন্যদিকে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থায় সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো শহীদ মিনার ও তার আশেপাশের এলাকা। প্রায় ৩০০ ঊর্ধ্বে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য মোতায়েন থাকবে। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা থাকবে বিভিন্ন ধরনের, যেটা আমি বললাম যে আমাদের ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে, সিসিটিভির নেটওয়ার্ক আমরা নিয়ে এসেছি। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে শ্রদ্ধা জানাতে তা খুলে দেয়া হবে সর্বসাধারণের জন্য। ছোটবেলা থেকে খুব একটা অনুভূতি, প্রকট একটা মায়া মমতা কাজ করে। ঐশী আলম, মোহনা সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শহীদ মিনারের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, শহীদ মিনারের সর্বশেষ প্রস্তুতি জানাবেন। সকাল থেকেই এই শহীদ মিনার প্রাঙ্গণে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার যেটি, এবং আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল কর্মযজ্ঞ চলছে। এবং এই কর্মযজ্ঞের কথাটি যদি আমি আপনাদেরকে বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ রয়েছে এবং সেই অনুষদের প্রায় ৫ শতাধিক আপনার শিক্ষার্থী, একই সঙ্গে শিক্ষক কর্মচারী যারা রয়েছেন, তাদের সমন্বিত একটি প্রচেষ্টার মাধ্যমে কিন্তু তাদের আপনাদের এই যে কর্মযজ্ঞটি চলছে এবং তারা আলপনার কাজটি করছেন। এবং এই মুহূর্তে যে আপনার শহীদ মিনারের যে সম্মুখ সড়কটি রয়েছে, সেই সম্মুখ সড়কে তাদের আলপনার কাজটি চলমান রয়েছে। এবং কিছুক্ষণ আগেই আমরা সকালের দিকে 10টার পরে এখানে আপনার হলো যে ডিএমপি কমিশনার এবং র্যাবের মহাপরিচালক তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন, এবং তারা যে বিষয়টি বলছেন, এখানকার নিরাপত্তা নিয়ে কিন্তু কোনো ধরনের শঙ্কা নেই। এবং এখানে নিরাপত্তার বিষয়টি যদি বলি, এখানে পুলিশ সদস্য এবং গোয়েন্দা সদস্য যারা রয়েছেন, গোয়েন্দা সদস্য তো এখানে রয়েছেন ১৫০০-র বেশি, এবং এই ১৫০০ সদস্য তারা উপস্থিত থাকবেন। এটি থাকবেন এই শহীদ মিনার এবং তার আশপাশের এলাকা জুড়ে। এবং একই সঙ্গে র্যাবের যে মহাপরিচালক সেটি তিনি জানিয়েছেন যে এখানে প্রায় ৩ শতাধিক র্যাবের সদস্য, সাদা পোশাকে পুলিশ, তারা এখানে নিয়োজিত থাকবেন। এবং এখানে আজকে রাত 12টার দিকে রাষ্ট্রপতি, একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং কূটনৈতিক যারা রয়েছেন, তারা এখানে আপনার হলো যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন ভাষা শহীদদের স্মরণে। এবং তারপরে 12টা 40 মিনিটের দিকে এটি উন্মুক্ত করে দেওয়া হবে আপনার হলো যে এই জনসাধারণের জন্য। এবং এখানকার যে যাতায়াতের পথের যদি এখানে প্রবেশ পথ যেটি আমি বলার কথা বলছিলাম, সেটি যদি আপনাকে একটু বলি, সেটি হচ্ছে যে এই প্রবেশ পথ যেটি রয়েছে, এখানে জগন্নাথ হলের মধ্যে দিয়ে, জগন্নাথ হলের যে রাস্তাটি রয়েছে এটা দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে, এবং এর বাইরে অন্য কোনো যে প্রবেশ পথ সেটি কিন্তু আসলে এখানে নেই। এবং একই সঙ্গে আরেকটি বিষয়ে আপনাদেরকে বলি, এইখান থেকে যারা যাবেন, এই প্রবেশ পথের বাইরে যারা যাবেন তাদেরকে কিন্তু তারা এখান থেকে যারা যাবেন, এবং সেটি কিন্তু চাংখার পুল এবং দোয়েল চত্বর, সেই দোয়েল চত্বর দিয়ে কিন্তু তারা এখান থেকে বের হতে হবে যারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। এবং নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, এবং র্যাবের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে 64টি সিসি ক্যামেরার আওতায় থাকবে এই আপনার হলো যে এই শহীদ মিনারের অঞ্চলটি, এই এলাকাটি এবং তার আশেপাশের এলাকাটি থাকবে এই 64টি নিরাপত্তা। এবং সর্বশেষ আমার কাছে এই তথ্যটি ছিল। ফাতেমা। বিজন, আপনাকে ধন্যবাদ। এবার যাব বাংলা একাডেমিতে। অমর ২১ বইমেলার প্রস্তুতি নিয়ে সেখান থেকে আমাদের সাথে যোগ দিবেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, বইমেলার সর্বশেষ প্রস্তুতি জানাবেন।
জি ফাতেমা, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি বাংলা একাডেমি প্রাঙ্গণে। অবশেষে কিন্তু নানা জল্পনা কল্পনার পর অনুষ্ঠিত হচ্ছে কিন্তু অমর একুশে বইমেলা, এবং আগামী 25 ফেব্রুয়ারি কিন্তু এই অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান এবং এই যে বাংলা একাডেমি, এখানে কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং শেষ মুহূর্তের যে কাজগুলো সেগুলো কিন্তু করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে যারা শ্রমিকরা যারা রয়েছে, স্টলে যারা কাজ করছে, তারা কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে এবং তারা কিন্তু রাত দিন সমানে এক করে কিন্তু তারা কাজ করছেন এবং 25 তারিখের আগেই কিন্তু তাদের এই কাজগুলো সম্পন্ন করতে হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এবছর কিন্তু নতুন সরকার এসে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে। এবছর যারা স্টল যারা করছে এবং স্টলে কিন্তু কোনো ধরনের ভাড়া কিন্তু নেওয়া হবে না। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তে কিন্তু ব্যাপকভাবে যে একটা প্রস্তুতি সেটি কিন্তু চলছে এবং স্টলে কিন্তু রং করা এবং যে হাতুড়ির যে শব্দ, সেই শব্দটিতে কিন্তু যে স্টলের যে অবয়ব সেটি কিন্তু ফুটে উঠছে। আমরা কিন্তু এখন কথা বলতে চাই, আমরা এখন যে স্টলটিতে রয়েছে এটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের একটি স্টল এবং সেখানে কিন্তু খুব জোরে সোরে কিন্তু এই স্টলটির কাজ চলছে। এখানে যে ডিজাইনার রয়েছে আমরা একটু তার সাথে কথা বলবো। আমি একটু আপনার কাছে জানতে চাই যে 25 তারিখ তো অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে, তো অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কতটুকু সম্পন্ন করেছে এবং স্টলের কাজ কতটুকু এগিয়েছে? আমাদের প্রস্তুতি খুব চমৎকারভাবে আগাচ্ছে, আর 100% হয়ে যাবে 25 তারিখে। কারণ নির্বাচনের পরবর্তীতে আমরা একটা গুমোট ওয়েদার থেকে বের হয়ে আসছি, তো আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছি, আর আমার মনে হয় না রোজার কোনো প্রভাব পড়বে ইনশাল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফাতেমা, আপনি শুনছিলেন যে এই যে বাংলা একাডেমিতে যে অমর একুশে বইমেলার প্রস্তুতি সেটি কিন্তু খুব জোরালোভাবেই চলছে এবং খুব শীঘ্রই লেখক, প্রকাশক এবং পাঠকের পদচারণায় কিন্তু এই যে অমর একুশে বইমেলা সেটি কিন্তু মুখরিত হবে। তো ফাতেমা, এই ছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বইমেলার প্রস্তুতির সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক খ্যাতিমান কূটনীতিক উইলিয়াম মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্টা মন্ট্রো শহরে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান মির্জা ফখরুল। রোজার শুরুতেই পণ্যের দামে নাজেহাল ক্রেতা। কয়েকদিনের ব্যবধানে বেশিরভাগ সবজি শতকের ঘরে। ইফতার উপকরণের দাম লাগামহীন। বিশেষ করে লেবু, শসার দাম বেড়েছে কয়েক গুণ। কাঁচামরিচের দামও নাগালের বাইরে। সরবরাহ ঘাটতির অজুহাতে বেড়েছে মাছের দাম। আর খেজুর সহ সব ধরনের ফলের দামও ঊর্ধ্বমুখী। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সিয়াম সাধনার মাস রমজান ঘিরে লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার। প্রতিটি লেবু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। 70 টাকার বেগুন কয়েকদিনের ব্যবধানে বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা। প্রতি কেজি শসা কিনতে গুনতে হচ্ছে 120 থেকে 150 টাকা। কাঁচামরিচের কেজি প্রায় 200। এছাড়া বেশিরভাগ সবজি শতকের ঘরে। 100 টাকার নিচে কোনো সবজি নেই। হালি ছিল যেখানে 40 টাকা, সেখানে 50 টাকার লেবু। আমরা এরকম আশা করি না। মধ্যবিত্তরা খাইতে পারবো না, তো গরিব তো পারবোই না, তো একমাত্র বড় লোক পারবো। গরিবের আমিষ 170 টাকার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা পর্যন্ত। আর 320 টাকার সোনালী মুরগি কিনতে হচ্ছে 350 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। 820 থেকে 850 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ভালোটা। আর যেটা নিম্নমানের গরু, যেটা বাজারে গাই গরু আছে, ওগুলো একটু কমে বিক্রি হচ্ছে। সব কিছুর দাম বেড়ে যায়, এটা মানে ভাষায় ব্যক্ত করার না। তারা চিন্তা করে 11 মাস ব্যবসা করবো না, 1 মাস ব্যবসা করব। আমাদের দেশের এই সিন্ডিকেটটা চলে গেছে। আমার মনে হয় না এই সিন্ডিকেট আদৌ বাংলাদেশের এটা ভাঙবে কিনা। এদিকে মাছের বাজারেও নেই স্বস্তি। অধিকাংশ মাছের দাম নিম্ন আয়ের নাগালে নেই। চাষের রুই কাতল বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। তেলাপিয়া, পাঙ্গাস সহ সস্তার মাছও নেই নিম্ন আয়ের নাগালে। সব মাছেরই দাম আকাশচুম্বী। বিশেষ করে নদীর মাছের দাম তো আরো বেশি। চাষের মাছ ছাড়া কিছু বলাই যাচ্ছে না, ধরাই যাচ্ছে না। এখন চাষের মাছ কিনবেন, সেটা তো দামে বেশি। আপনার মুরগি, মাছ, এগুলা মাংস সবগুলার দাম বাড়িয়ে গেছে। এটা ধরা ছোঁয়ার বাইরে, কেনার কোনো সাধ্য নাই।
আমদানি মূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দামে কিনতে হচ্ছে খেজুর। আর আড়তদারদের সিন্ডিকেটে বেড়েছে সব ধরনের ফলের দামও, এমন অভিযোগ বিক্রেতাদের। আপেল চাইতেছে হলে আপনারা মনে হয় 340 টাকা কেজি, 50 টাকা কেজি, সেই আপেল ছিল 280 টাকা কেজি। 14 কেজি মালটায় যদি আপনার 1000 টাকা বাড়ি যায় তাহলে কয় টাকা কেজিতে পড়ছে, এখন এই জায়গায় বাড়ছে কত আর তখন কত ছিল। কম দামি খেজুরটাই কিনতে আসি, কিন্তু এটা দেখলাম 200 টাকা কিনতাম আগে রোজার আগে, এখন এটা হয়েছে 300 টাকা। বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকির দাবি ক্রেতা বিক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রমজানের দ্বিতীয় দিনে মানিকগঞ্জের কাঁচাবাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাধন সূত্রধর। সাধন, রমজান আর সাপ্তাহিক ছুটির দিন মিলে কেমন দেখছেন মানিকগঞ্জের বাজারের চিত্র? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ফাতেমা, ধন্যবাদ আপনাকে। আমি আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড কাঁচাবাজারে। আপনি জানেন যে আজকে রোজার দ্বিতীয় দিন। এই রমজানকে ঘিরে এবং আজকে সপ্তাহের ছুটির দিনকে ঘিরে কিন্তু বিভিন্ন পণ্যের দাম কিন্তু অনেকটাই বেড়েছে। আমি যদি একটু বলি যে বেগুন 40 টাকা বিক্রি হয়েছে, এখন আজকে বিক্রি হচ্ছে 80 টাকা। লেবু বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। শসা প্রতি কেজি গত সপ্তাহে ছিল 60 টাকা, আজকে বিক্রি হচ্ছে 100 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 টাকা। ছোলা যেমনটি বিক্রেতারা বলেছেন যে ছোলার দাম 80 টাকা বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের দাম কিন্তু আগের দামই আছে। তবে যেমনটি আমরা বাজারে এবং ক্রেতাদের সাথে কথা বলে দেখেছি যে বাজারে শসা, বেগুন এবং লেবুর দাম এগুলো কিন্তু অস্বাভাবিকভাবে দাম বেড়েছে। তাছাড়াও আমি যেমনটি দেখেছি যে মানিকগঞ্জে একটু যদি বলি ফলের দাম গত সপ্তাহে ছিল আপেল 350 টাকা, আজকে বিক্রি হচ্ছে 380 টাকা। কমলা ছিল 320 টাকা, আজকে বিক্রি হচ্ছে 340 টাকা। আঙুর 440 টাকা থেকে 450 টাকা বিক্রি হচ্ছে। খেজুর প্রতি কেজি 50 টাকা থেকে 60 টাকা বেড়েছে। মালটা 250 টাকা থেকে 350 টাকা হয়েছে। তবে বিক্রেতারা যেমনটি জানিয়েছে ফলের আমদানি বেশি হলে কিন্তু দাম কমবে। আমি পাইকারি বাজার ঘুরে দেখেছি যে পাইকারি বাজারে কিন্তু সবজির দাম কিছুটা কম ছিল, কিন্তু এই পাইকারি এবং খুচরা বাজারের পার্থক্যটা ব্যাপক। ক্রেতারা যেমনটি জানিয়েছে যে বাজার মনিটরিং এর প্রয়োজন। ফাতেমা, এই ছিল মানিকগঞ্জে রমজানের পণ্যদ্রব্যের বাজার নিয়ে সর্বশেষ। সাধন, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়ার কুমারখালী এবং মেহেরপুরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে ভিনদেশি সবজি বিটরুট চাষ। প্রচলিত ফসলের পরিবর্তে এবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হয়েছে বিটরুট। অল্প খরচে বেশি লাভ হওয়ায় এই চাষে ঝুঁকছে কৃষকরা। কৃষকদের সার্বিক সহযোগিতা করছে কৃষি বিভাগ। ফারুক আহমেদ এবং পার্থ সারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় প্রথমবারের মতো 10 বিঘা জমিতে চাষ হয়েছে ভিনদেশি সবজি বিটরুট। বিটরুট বপনের উত্তম সময় আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। মাত্র 2 মাসের মধ্যেই এই ফসল বিক্রি উপযোগী হয়। শীতকালে বেশি উৎপাদন হলেও বর্তমানে এটি সারা বছরই বাজারে পাওয়া যায়। 1 বিঘা জমিতে 30,000 টাকা খরচ হলেও আয় হয় 80,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। বর্তমানে প্রতি কেজি 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় এই বিটরুট চাষে ঝুঁকছে কৃষকরা। যদি এটা আমাদের দেশে স্থানীয় বাজার সৃষ্টি করা যায় তাহলে এটা অনেক লাভজনক। উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যে বিক্রি করা, খরচ কম এবং 60 দিনের ভিতরে ফসলটা ওঠে। কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে রয়েছেন, তারা বিটরুট উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করছেন। এদিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়ও লাভজনক হওয়ায় বিটরুট চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। 40% জমি করছি, আমার এখন পর্যন্ত খরচ আছে 19,000 টাকা। চারা রোপণের 60 দিন পরের থেকেই ফল বিক্রি করা যায়। আমাদের পাশের গ্রামে আমি দেখতে আসলাম যে এই চাষটা কি করা যায় নাকি, লাভজনক হলে আমরা আগামীতে করব। কৃষকের 20 থেকে 25,000 টাকা খরচ হয়, কিন্তু কৃষক এই ফসলটা 2.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত বিক্রি করতে সক্ষম। কৃষি কর্মকর্তারা বলছেন বিটরুট শরীরকে ডিটক্সিফাই করায় বাজারে এ সবজির ব্যাপক চাহিদা রয়েছে। প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সবজি, যেটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ফাইবার এগুলো থাকে, যেটা
আমাদের রক্তাল্পতা দূর করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই জন্য আমাদের মাঝে এটার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারিভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় কৃষি বিভাগ। যদি এটা আগ্রহ প্রকাশ করেন তাহলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের মন্ত্রণালয় এটা অবহিত করব, যাতে করে পরবর্তীতে কৃষকদেরকে এই ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া যায়। কৃষি বিভাগের সহায়তা ও সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বিটরুট বিদেশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। টি-20 বিশ্বকাপের দিনের একমাত্র ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। পল্লেগেলেতে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। ইতিমধ্যে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে দু দলের। অন্যদিকে গ্রুপ পর্বে 3 ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে ওমান। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে মুখিয়ে আছে ওমান। ফুটবল। গাজায় স্টেডিয়াম নির্মাণে 612 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি ফিফার। বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় প্রতিশ্রুতি দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা 20,000 থেকে 25,000 দর্শক ধারণ ক্ষমতার একটি নতুন স্টেডিয়ামের জন্য $50 মিলিয়ন বা 612 কোটি টাকা প্রতিশ্রুতি দিয়েছে। সংস্থাটি 50টি অ্যারোনা মিনি পিচ বা ফুটবল মাঠের জন্য অতিরিক্ত $2.5 মিলিয়ন ব্যয়ে 5টি পূর্ণ আকারের মাঠ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের আমলে মুখ থুবড়ে পড়েছিল দেশের অর্থনীতি, বলছেন বিশেষজ্ঞরা। প্রবাস আয় এবং রিজার্ভ বৃদ্ধি ছাড়া সব সূচকেই নিম্নমুখী। দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে, মন্তব্য বাণিজ্য মন্ত্রী। বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার। ভাষা দিবসে শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নিরাপত্তার চাদরে কেন্দ্রীয় শহীদ মিনার। এবং রোজার শুরুতেই পণ্যের দামে নাজেহাল ক্রেতা। বেশিরভাগ সবজি শতকের ঘরে, ইফতারি উপকরণের দাম লাগামহীন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।